দলগুলো বরঞ্চ তখন অস্বীকার করেছে। আজকে যারা ক্ষমতায়, না, না আমাদের কিছু না, এটা ছাত্রদের আন্দোলন। প্রথম বলেছে হ্যাঁ ভোট দেন, সব করব। এখন অস্বীকার করে। এখন বলে সংস্কার, কিসের সংস্কার? সব সংবিধান অনুযায়ী চলবে। ৭২-এর সংবিধান জন্য তো আমরা লড়াই করিনি। আর ভারতমুখী হওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। বা বলে ফেলে ১২০ কোটি আসলে। আর ৬০ কোটি ত্রিবেদীকে হ্যাঁ। কেন আনলো? কেন? ওইখান থেকেই তো ত্রিবেদীকে ফেরত পাঠানো উচিত ছিল। ওখান থেকেই ত্রিবেদীকে ফেরত, এখনো ত্রিবেদীকে ফেরত পাঠানো উচিত। ও তো যত শয়তানিগুলোর সাথে সে জড়িত। বলেছিলেন যে মাদ্রাসার ছাত্ররাও জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল, কিন্তু হ্যাঁ, এখন দেখা যায় কি যে সেটা স্বীকার তো করা হয় না, বা সেটাকে আসলে ওভারলুক করা হয়, অথবা তারা তাদেরকে আসলে উল্টো জুলাই চেতনা বিরোধী হিসেবেও তকমা দেয়া হয়। না এটা কেন ভুল। এই? এটা ভুল। ঢাকা শহরে যত জায়গায় মাদ্রাসা ছিল, আমি তো সব জায়গায় যেতে পারিনি, বাট শনির আখড়ায় হয়েছে না? বা তারপর নারায়ণগঞ্জে যাওয়ার পথে বাইপাসে ওখানে মানে এটাকে আন্দোলন হয়েছে। অ্যাকনলেজ করার ব্যাপারটা না কিন্তু সেভাবে ঘটে না। আমি না সেভাবে ঘটে না। সেটাই জানতে চাচ্ছি যে হ্যাঁ, আপনার মতে কেন এটা কেন? অ্যাকনলেজ এটা কেন ওই করছে না? সবাই যে দলান্ধ, দলের প্রতি প্রেম, ওরা কিন্তু জনগণ হিসেবেই মাঠে নেমেছে। আমি শিয়া মসজিদে তো আমি দেখেছি, যেদিন আমি আহত হলাম সেদিন ওখানে মাদ্রাসার ছাত্ররা ছিল। আমি দেখেছি পায়জামা পাঞ্জাবি পরা। মাদ্রাসার টিচারও ছিল ওখানে। কৃতিত্ব সবার, জুলাই সবার। জুলাই কোনো দলের না, পুরা জাতি নেমে গেছে। জুলাই লাস্ট উইকের পর থেকে পুরা জাতি। আর ৫ তারিখে তো মানে কয়েক কোটি লোক ঢাকা এবং বিভিন্ন শহরে ছিল। সেদিন তো রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছিল না, রিক্সা ছিল না ৫ই আগস্ট সন্ধ্যায়। আমি তো হাঁটতে হাঁটতে, আমি যখন কচু খেতে ওখানে যাব, আমি হাঁটতে হাঁটতে সেই শিশুমেলা পর্যন্ত চলে গিয়েছি। ওখান থেকে একটা হোন্ডা পেয়েছি, ওটা নিয়ে গেছি। লাখ লাখ মানুষ। আমি যখন গণভবন থেকে বের হই, আমি বের হতে পারি, আমি পড়ে গিয়েছি। আমার উপর দিয়ে মানুষ হেঁটে গেছে, ২-৩ জন আমাকে টেনে তুলেছে। আমার বের হওয়ার সময় অনেক কষ্ট হয়েছে। আমি তো প্রথম যখন আমি ঝুঁকি, তখন ১৫০ থেকে ২০০ লোক ছিল। মোটামুটি প্রথম দিকেই ৩টা ১০-১২ দিকে ঢুকেছি। তো মানুষ তো সেদিন পুরা জাতিই পার্টিসিপেট করেছে। ইভেন ১ তারিখ থেকে মোটামুটি বোঝা গেছে পরিবেশ পরিস্থিতি দেখে যে শি হ্যাজ টু গো। হয়তো ডেটটা বা টাইমটা ডিসাইডেড না, বোঝা যাচ্ছে না, বাট ওই সময় সে মাস্ট। পরিস্থিতিতে বোঝা যাচ্ছে যে শি হ্যাজ টু গো। তো মানুষ পুরা জুলাইয়ের লাস্টের ২৮-২৯ তারিখ থেকে জেগে উঠেছে। ১ তারিখের পর থেকে সব জেলাতেই, সব উপজেলাতেই মানুষ নেমেছে স্বতঃস্ফূর্তভাবে, কোনো দলমত নির্বিশেষে সবাই। তবে হ্যাঁ, দলগুলা পার্টিসিপেট করেনি, দলীয় ব্যানারে কেউ নামে নাই। দলগুলো বরঞ্চ তখন অস্বীকার করেছে। আজকে যারা ক্ষমতায়, না, না আমাদের কিছু না, এটা ছাত্রদের আন্দোলন। আবার এখন বলে দুধের বাচ্চাদের হাত ধরে আমাদের মুক্তি এসেছে। খালেদা জিয়া মুক্তি পেতেন, পলিটিক্যাল নেতা সব দলেরই যারা আটকা ছিলেন তারা মুক্তি পেতেন, তারেক জিয়া দেশে আসতে পারতেন। ম্যাডাম খালেদা জিয়ার এত বড় জানাজা হতে পারত। তাকে হয় লক্ষ্মীপুরে বা বগুড়ায় জানাজা দিতে বলতো যদি হাসিনা থাকতো। তাহলে আর জুলাই যোদ্ধারা কি ভাতার জন্য জুলাই জুলাই যুদ্ধে গিয়েছিল? না, একটা নতুন বাংলাদেশের জন্য। হ্যাঁ, নতুন বাংলাদেশের জন্য এবং ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য, ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত আবার হচ্ছে। হারিয়ে যাওয়া স্বাধীনতাটা আবার পুনরায় ফিরে আনার জন্য। ভাতার ঘোষণা তো সরকার পরে দিয়েছে। ১৯ তারিখে কেউ জানতো যে ভাতা দেওয়া হবে, আমি যাব যুদ্ধে? ২৭ তারিখে কেউ জানতো? ৫ই অগস্ট কেউ জানতো? তারা তো ওই জন্য যায় নাই। তো এটা সবাইকে বুঝতে হবে এবং জুলাইয়ের চেতনাকে ধারণ করতে হবে। জুলাইয়ের সনদ বাস্তবায়ন হয় নাই, এই সরকার করে নাই। প্রথমে বলেছে হ্যাঁ ভোট নিয়েছে, হ্যাঁ ভোটে প্রথম বলেছে হ্যাঁ ভোট দেন, সব করব। এখন অস্বীকার করে। এখন বলে সংস্কার, কিসের সংস্কার? সব সংবিধান অনুযায়ী চলবে। ৭২-এর সংবিধান জন্য তো আমরা লড়াই করিনি। ৭২-এর সংবিধান তো ভারতের তৈরি সংবিধান। এটা কেন থাকবে? ম্যাডাম খালেদা জিয়াই তো বলেছিলেন যে সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন। এখন ৫৬ বছর পরে আমাদের নতুন সংবিধান লিখতে হবে। নো সংস্কার। কোনো সংবিধানকে কাটাছেঁড়া করবে না। উই নিড এ নিউ সংবিধান। যুগোপযোগী, মানুষের প্রয়োজনে যে সংবিধান, সেটা হতে হবে। এটা এখন করছে না, বাট একটা সময়ে করতে হবে। জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। ৭০% লোকের রায়কে, হ্যাঁ ভোটের রায়কে বাস্তবায়ন করতে হবে। এটা না করলে কোনো সরকারই থাকতে পারবে না।
আর ভারতমুখী হওয়া থেকে আমাদের দূরে থাকতে হবে। এই সরকারকেও বলবো, ভারতকে আমাদের দরকার নাই। আমরা তো 18 মাস প্রমাণ করেছি যে ভারত ছাড়া আমরা চলতে পারি, এবং ভালো চলেছি। এখনকার যে অবস্থা তার চেয়েও ভালো চলেছে। বাজার দ্রব্যমূল্য সবকিছু ঠিক ছিল, বিদ্যুতেরই সমস্যা হয়নি, কোনো কিছুর সমস্যা হয়নি। এটা তো আমরা প্রমাণ করেছি। গরু বন্ধ করে দিয়েছিল, সে গরু আজকে আমাদের সারপ্লাস। তার মানে ভারত ছাড়া চলতে পারি। 18 মাস আমরা চলেছি ভারতের দ্রব্যমূল্য ছাড়া, লেনদেন কিন্তু এখনো ট্রানজাকশন কিন্তু কম। ভারতের কূটনৈতিক হ্যাঁ ব্যক্তি যদি কেউ আসেন, দেখা যায় যে কোনো একটা মন্তব্যের ফাঁকে এই কথাটা গুজে দিয়েছেন যে বাংলাদেশ তো আমাদেরই হ্যাঁ অংশ, হ্যাঁ এখনো কিন্তু আমাদেরই এটা অংশ। বলার চেষ্টা করে। হ্যাঁ, হ্যাঁ, 20 কোটি আর বা বলে ফেলে 120 কোটি আসলে। আর 60 কোটি ত্রিবেদীকে কেন আনলো? কেন? ওইখান থেকেই তো ত্রিবেদীকে ফেরত পাঠানো উচিত ছিল। ওখান থেকেই ত্রিবেদীকে ফেরত, এখনো ত্রিবেদীকে ফেরত পাঠানো উচিত। ও তো যত শয়তানিগুলোর সাথে সে জড়িত, আমি ব্যক্তিগতভাবে বলছি, জোর দিয়েই বলছি, সে জড়িত। ও একটা জয়েন্ট সেক্রেটারি, ওকে মন্ত্রী স্ট্যাটাস দিক আর যাই দেখ তারা, আমাদের কাছে সে একটা জয়েন্ট সেক্রেটারি। আর ভারতে এতগুলো এমবেসি কেন, কনসুলেট ব্রাঞ্চ অফিস কেন থাকবে, ভিসা সেন্টার কেন থাকবে? কি দরকার আমার ভারতে যাওয়ার? ঢাকায় শুধু ভারতীয় দূতাবাস রেখে বাকি সবগুলা সেন্টার প্রতিটা জেলা থেকে ক্লোজ করতে হবে। ওগুলা সবগুলা রয়ের অফিস, এবং যারা আছে কাজ করছে প্রত্যেকটাই রয়ের অপারেটিভ। সরকার আরেকটা কাজ করতে হবে, যেটা হচ্ছে বাংলাদেশ থেকে যত রয়ের অপারেটিভ আছে, যত ভারতের সেবাদাস দাসী আছে, এদেরকে বিদায় করতে হবে। এগুলোকে ফাইন্ড আউট করার জন্য কি মনে করেন যে কি উপায় অবলম্বন করা উচিত? চাইলেই পারে সরকার তো ইনস্ট্রুমেন্ট আছে, সরকারের হাতে মেকানিজম আছে, সবাই জানে। ওই পার থেকে এসে ব্যবসা করছে, চাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, ইভেন ফ্ল্যাট কিনে ফেলেছে, আইডি করে ফেলেছে, পাসপোর্ট করে ফেলেছে। আপনাকে একটা কথা বলি, কিছুদিন আগে এই ভিসা সেন্টার ওপেন করলো 1.5 লাখ বা কত লাখ, 1 লাখ গিয়েছে বা তার কমও গিয়েছে, হয়তো 1.5 লাখ ভিসা পায়নি। আমরা দেখেছি না ফেসবুকে। আচ্ছা, এরা গেছে, এরা কই আসছে না কেন? অনেকদিন হয়ে গেল, এতদিন বেড়ায় নাকি? আচ্ছা, তখন আমি বলেছি টকশোতে যে ভারত যাওয়া নিরাপদ না, কেউ যাবেন না, পোস্টও দিয়েছি, আমি টকশোতে বলেছি। ঠিকই দেখতে পেলেন, একটা কাপড় ওখানে নির্যাতিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, রেপড হয়েছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে লোকগুলো গেল, ফেরত আসছে না কেন? কোথায় ওরা? ওরা হোটেলে উঠেছে? তথ্য বলে ওরা হোটেলে ওঠেনি। 2 থেকে 3% বা বড় 4% হোটেলে উঠেছে। বাকিরা কই? বাকিরা কারা? ওরা, আমি ধারণা করছি ওদের কাছে 2টা পাসপোর্টই আছে। ওই পারের যারা 2 বছর ভিসা বন্ধ থাকার কারণে যেতে পারে নাই, তারাই চলে গিয়েছে অনেকে। ওরা কেউ হোটেলে উঠেনি, তাহলে কোথায় উঠলো? যার বাড়ি ঘরে চলে গেছে। এটা বোঝার জন্য তো আপনাকে সায়েন্টিস্ট হতে হবে না, এটা বোঝার। আমরা তো চেতনার গান গাই, শুধু মা হাসিনার গান গাই, এটা বুঝতে হবে। গণতন্ত্রের গান গাই। হোয়াট ইজ গণতন্ত্র? মানুষের যেখানে স্বাধীনতা নাই, তুমি গণতন্ত্র, জনগণ এই শব্দগুলো দিয়েই কিন্তু পলিটিক্যাল লিডাররা 56 বছর জনগণকে বোকা বানিয়ে গেছে। ওরা কিন্তু ছেলে মেয়ে বিয়ে দিচ্ছে। আওয়ামী লীগ বিএনপির আছে না বিআই? হ্যাঁ, আছে। তাহলে বহুত আছে, কয়েক ডজন উদাহরণ দিতে পারবো এখানেই। সময়ের স্বল্পতার এগুলো উদাহরণ দেওয়ার দরকার নেই, মানুষ জানে। তাহলে আর কত? আমরা জনগণের সরকার চাই, জনগণের সরকার প্রতিষ্ঠিত হতে হবে, রাষ্ট্রের সুশাসন থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আবার বিনির্মাণ করতে হবে নতুন করে, এই জুলাই স্পিরিটের আলোকে। কারণ হাসিনা সবগুলা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। এত কথা বলতে গেলে তো সময় লাগবে। সবগুলা কোন জায়গায় নাই? আমরাও আসলে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ। শেষে দুটো প্রশ্ন করব। আপনি সাবেক সেনা কর্মকর্তা, দীর্ঘ সামরিক জীবনের অভিজ্ঞতা থেকে যদি বলতে বলা হয় বা জানতে চাওয়া হয়, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে আসলে সেনাবাহিনীর ভূমিকা কি হওয়া উচিত, বা জুলাইয়ের অভিজ্ঞতা কি এ বিষয়ে নতুন কোনো শিক্ষা দিয়েছে? সেনাবাহিনী বা প্রতিরক্ষা বাহিনী হচ্ছে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়বে, রক্ষা কবচ। মানুষ প্রতিরক্ষা বাহিনীর উপর ভরসা রাখে, জনগণ। কারণ জনগণ তার ট্যাক্সের পয়সায় কিন্তু আর্মি পালে, মানে সশস্ত্র বাহিনী পালে। কি জন্য পালে? যে আমার দুর্দিনে বা স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়লে রক্ষা করবে। অবশ্যই জনগণ সাথে থাকবে, জনগণ নিয়েই হবে। তো সেনাবাহিনীকে আমাদের ডেভেলপ করতে হবে,
হাসিনা গত 16 বছর কিন্তু 3 বাহিনীর জন্য নতুন কোনো অস্ত্র কিনেনি, কারণ ভারত কিনতে দেয়নি, হাসিনাও কিনেনি। আমরা দেখেছি মায়ানমারের হেলিকপ্টার আমাদের বাউন্ডারি ক্রস করে 22 সালে দেখেছি না, কিন্তু আমাদের উল্টা রিয়েক্ট করার সুযোগ ছিল না। গোলা নাই, পুরানো এয়ারক্রাফট আছে, গোলা নাই, কি দিয়ে তাকে কাউন্টার করবে? এগুলো হচ্ছে সত্যিকার খবর, বাস্তবে ছিল না। আমাদেরকে এগুলো বর্ডারে করার অনেক লোক মেরেছে না 16 বছরে। আমার বিজিবি, আমি বিডিআর বলবো, আমার বিডিআর কাউন্টার করতে পারেনি কেন? কারণ হাত বেঁধে রেখেছিল, আদেশ দেয় নেই। তাহলে এখন পারছে না বিডিআর পুশিন ঠেকাতে? পারছে তো, তখন পারেনি কেন? তখন পারেনি। তাহলে তাদেরকে হাত পা বেঁধে রাখা হয়েছিল যেই কারণে। এখন আমি বলবো বাজেটের একটা উল্লেখযোগ্য অংশ যাতে এই ডিফেন্স খাতে বরাদ্দ করা হয় এবং অবিলম্বে আমাদের ডিফেন্সকে শক্তিশালী করা হয়। পররাষ্ট্রনীতি একদম অ্যাবসলিউটলি চেঞ্জ করে ফেলতে হবে, 180 ডিগ্রি অপোজিট। স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার্থে এই পররাষ্ট্রনীতি আর ডিফেন্স নীতি এবং ডিফেন্সকে আপগ্রেড করা আমাদের জরুরি হয়ে পড়েছে। বিজিবির আরো 20টা ব্যাটালিয়ন কমপক্ষে রেইজ করতে হবে, নতুন গঠন করতে হবে, যাতে বর্ডার পুরা সিট করতে, কারণ আমাদের 2টা বিওপির মাঝখানে ওদের 5টা বিওপি, অনেক গ্যাপ এরিয়া থেকে যায়, এগুলো সিল করতে হবে, এটা বাজেট দিতে হবে। আপনি যদি স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখতে পারেন ডিস্টারবেন্স থেকে, তাহলে তো আপনি শান্তিতে থাকবেন আর দেশকে সামনের দিকে উন্নয়নমূলক কাজে হাত দিতে পারবেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। দেশ কোনো জন্য প্রতিরক্ষা হ্যাঁ, বাহিনী এই সাইডটা আমাদের স্ট্রং করা তো খুবই জরুরি। খুবই জরুরি এটা।